সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ঘরেই আছো। আমরা আবার অনলাইন ক্লাসে ফিরে আসলাম। আজ আমরা নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র প্রত্যয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, প্রত্যয়ের আলোচনায় আমরা আজকে খেয়াল করে বোর্ডের দিকে সংস্কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করব। তাহলে কৃত প্রত্যয় যোগে শব্দ গঠন, সংস্কৃতে কিভাবে কৃত প্রত্যয় যোগে শব্দ গঠন করতে হয় সেই নিয়মগুলো আমরা আজকে জানব। প্রথমেই আমরা যে নিয়মটি জানবো সেটি হচ্ছে অনট প্রত্যয়। সংস্কৃত ভাষার নিয়মে বলা হয়েছে অনট প্রত্যয়ে ট ইক চলে যায়, অর্থাৎ ট বাদ চলে যায়, শুধু অন থাকে। আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি উদাহরণটি। দেখো, আমি বোর্ডে একটি উদাহরণ লিখেছি। নি ধাতু যোগ অনট প্রত্যয়। সংস্কৃত নি ধাতু যোগ অনট প্রত্যয়, এটি প্রকৃতির চিহ্ন, এটি অনট প্রত্যয়। এই অনট প্রত্যয় ট বাদ চলে গেছে, বাদ দিয়ে হয়েছে অন প্রত্যয় হয়েছে। এবং এই যে নি, আমরা প্রত্যয়ের আলোচনায় পেয়েছিলাম হর্ষই দীর্ঘ স্থানে এ হয়ে যাবে, অর্থাৎ গুণ হয়ে যাবে। সেই কারণে এখানে নি স্থানে মে, গুণের মাধ্যমে গুণ সূত্রে একার হয়ে গেছে মে, আর ট বাদ চলে গেছে, বাদ দিয়ে অন থেকে গেছে। তাহলে নি ধাতু অনট প্রত্যয় করে হচ্ছে মে যোগ অন হয়ে গেল কি নয়ন। এটি হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। ঠিক এরকম ভাবে আমরা যদি আবার বলি শ্রু ধাতু যোগ অনট প্রত্যয়, কি হয়ে যাবে? শ্রবণ। এবারে আমরা আসি একত প্রত্যয়। একত প্রত্যয়ের বেলাও ঠিক একই রকম। একত প্রত্যয়ে ক ইট চলে যায়, শুধুমাত্র ত থাকে। যেমন আমি একটি উদাহরণ বোর্ডে লিখেছি, শিক্ষার্থীরা খেয়াল করো। যেমন এটি হচ্ছে জ্ঞা ধাতু, তো একত প্রত্যয়, জ্ঞা ধাতু একত প্রত্যয়, এটি হচ্ছে প্রকৃতির চিহ্ন। এই একত প্রত্যয়ে ক অংশটি বাদ চলে গিয়ে এখানে জ্ঞা ধাতুর সাথে ত যুক্ত হয়ে গেছে কি জ্ঞাত। তাহলে এটি হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। এরকম ভাবে আমরা আবার করতে পারি খ্যা ধাতু যোগ একত প্রত্যয় হয়ে যাবে কি খ্যাত। এবারে একত প্রত্যয়ের কিছু বিশেষ নিয়ম রয়েছে, সেগুলো একটু আমরা আলোচনা করি। সেটি বলেছেন যে একত প্রত্যয় যুক্ত হলে কিছু কিছু ধাতুর অন্তঃস্বর ইকারে পরিণত হয়। একত প্রত্যয় যুক্ত হলে কিছু কিছু ধাতুর অন্তঃস্বর অর্থাৎ শেষের স্বরটা ইকারে পরিণত হয়। যেমন আমরা একটু খেয়াল করি বোর্ডের দিকে। কফ ধাতু, এটি সংস্কৃত ধাতু। কফ ধাতু যোগ একত প্রত্যয় বলা হয়েছে। কখনো কখনো একত প্রত্যয় যুক্ত হলে কোন কোন ধাতুর অন্তঃস্বর অর্থাৎ শেষের স্বর, এখানে কফ ধাতুর শেষের স্বরটি পরিবর্তিত হয়ে ইকারে পরিণত হয়েছে। এই জন্য কফ ধাতু যোগ ই যুক্ত হয়েছে, ইতে পরিণত হয়েছে। কফ ধাতু যোগ ই যোগ ত হয়ে গেল কি পঠিত। তাহলে এটি হচ্ছে কি সংস্কৃত প্রত্যয়। এরকম ভাবে আমরা যদি বলি লিখ ধাতু যোগ ইক্ত প্রত্যয় হয়ে যাবে কি লিখিত। এবারে আরেকটি নিয়ম আমরা যাই। ইক্ত প্রত্যয় যুক্ত হলে, এগুলো ইক্ত প্রত্যয়ের বিশেষ নিয়মের মধ্যে পড়ছে। ইক্ত প্রত্যয় যুক্ত হলে কখনো কখনো ধাতুর মধ্যে চ এবং বর্গীয় জ যদি থাকে, তাহলে সেখানে চ ও বর্গীয় জয়ের পরিবর্তে কয়ে পরিণত হয়। যেমন আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। এখানে বলেছে এটি প্রকৃতির চিহ্ন, এটি সংস্কৃত ধাতু সিচ ধাতুর সাথে একত প্রত্যয় যুক্ত হয়েছে, হয়ে
আমি বলেছি যে কখনো কখনো ইক্ত প্রত্যয় যুক্ত হলে ধাতুর মধ্যে যে চ বা জ থাকে সেই চ ও জয়ের পরিবর্তে চ বা জয়ের জায়গায় ক রূপ লাভ করে। তাহলে কি হলো, সিচ ধাতু যোগ ইক্ত প্রত্যয় হয়ে গেল কি চ উঠে গেল, উঠে গিয়ে সেখানে কয় পরিণত হলো, তাহলে শীত যোগ ত হয়ে গেল কি শীত। এটি হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয় আর ইক্ত হচ্ছে প্রত্যয়। ঠিক এইরকম ভাবে আমরা যদি আবার করি মুচ ধাতু যোগ ইক্ত প্রত্যয় হয়ে যাবে কি মুক্ত, জয়ের পরিবর্তে সেখানে ক রূপ নিয়েছে। একইভাবে ভুজ ধাতু যোগ ইক্ত প্রত্যয় হয়ে যাবে কি ভুক্ত, বর্গীয় জয়ের পরিবর্তে ক রূপ নিয়েছে। এবারে ইক্ত প্রত্যয়ের আরো কিছু নিয়মের মধ্যে বলা হয়েছে যে ইক্ত প্রত্যয় পরে থাকলে ধাতুর বিভিন্ন রকমের পরিবর্তন হয়। ইক্ত প্রত্যয় পরে থাকলে ধাতুর মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন হয়। কিছু নিয়ম আমরা একটু উপরের দিকে খেয়াল করি। যেমন এখানে বলছে গম ধাতু, এটি প্রকৃতির চিহ্ন, এটি গম ধাতু যোগ ইক্ত প্রত্যয়, এটি সংস্কৃত কৃত প্রত্যয়। গম ধাতু যোগ ইক্ত প্রত্যয় হয়ে গেছে কি গত, হয়ে গেছে কি গত। এবারে আবার আমরা এরকম করতে পারি গ্রন্থ ধাতু যোগ ইক্ত প্রত্যয় হয়ে যাবে কি গ্রন্থ, হসন্ত যোগ ইক্ত প্রত্যয় হয়ে যাবে কি গ্রথিত। এভাবে কিন্তু পরিবর্তন হতে পারে। আবার এবারে আমরা চলে যাই 3 নম্বরে সূত্রে, সেটি হচ্ছে ইক্তি প্রত্যয়। ইক্তি প্রত্যয়, ইক্তি প্রত্যয়টা কি, ইক্তি প্রত্যয়ে বা তি প্রত্যয় কি, তি প্রত্যয়ে ক বাদ চলে যায়, তি অংশটি থাকে। যেমন আমরা একটু খেয়াল করি বোর্ডের দিকে, গম ধাতু যোগ ইক্তি প্রত্যয় হয়ে গেছে কি গতি, এখানে ময়ের স্থানে গতি হয়ে গেছে, আর কটা কি বাদ চলে গেছে, গমের জায়গায় কি হয়ে গেছে আর কটা বাদ চলে গেছে, তাহলে এটি হয়ে গেছে কি সংস্কৃত কৃত প্রত্যয়। তাহলে গম ধাতু যোগ কৃত প্রত্যয় হয়ে গেল কি গতি। ঠিক একই রকম করে আবার আরেকটি নিয়মের মধ্যে রয়েছে, বলেছে ব্যাকরণ বিদ্বান, ইক্তি প্রত্যয় যোগ করলে কোন কোন ধাতুর শেষের যে ব্যঞ্জন সেই ব্যঞ্জনটি লোপ পেয়ে যায়। তি প্রত্যয় যোগ করলে কোন কোন ধাতুর অন্ত ব্যঞ্জন অর্থাৎ শেষের ব্যঞ্জনটি লোপ পেয়ে যায়। যেমন কি আমরা একটু খেয়াল করি, যেমন প্রকৃতির চিহ্ন এটি, এটি মন ধাতু, সংস্কৃত মন ধাতু যোগ তি প্রত্যয় হয়ে গেছে কি মতি। এখানে এই যে মন ধাতুর অন্তঃস্বর অর্থাৎ শেষের স্বর, ধাতুর মধ্যে যে শেষের স্বর এই দন্তন্য, এই মন ধাতুর 9টা ইট চলে গেছে, সেখানে মন ধাতুর জায়গায় মতি হয়ে গেছে আর কটা বাদ চলে গেছে। তাহলে কখনো কখনো কি বলা হয়েছে শেষের স্বরটা লোপ পাবে, অর্থাৎ এই যে দন্তন্য এটি লোপ পেয়েছে, এখানে টি হয়ে গেছে মতি। ঠিক এইরকম ভাবে আমরা যদি আবার বলি রং ধাতু যোগ তি প্রত্যয় হয়ে যাবে কি রতি, তাহলে এই তি প্রত্যয়ের মাধ্যমে ধাতুর যে শেষের স্বর সেই শেষের স্বরটি লোপ পেয়েছে। এবারে আমরা যাই ঠিক একই রকম ভাবে আমরা যদি বলি বচ ধাতু যোগ তি প্রত্যয় হয়ে যাবে কি উক্তি। এখানে আবার আমরা খেয়াল করো তোমরা বোর্ডের দিকে, বচ ধাতু যোগ তি প্রত্যয় হয়ে গেছে কি উক্তি। এখানে কিন্তু আবার অন্যরকম, এখানে বলছে কি ধাতুর সাথে যদি চ বা বর্গীয় জ থাকে তাহলে সেক্ষেত্রে কয়ে পরিণত হয়। তাহলে এখানে আমরা সংস্কৃত ধাতু বচ, এখানে চ আছে সেই জন্য চ এর পরিবর্তে এখানে চ কি হয়েছে, চ বাদ চলে গেছে, সেখানে কয়ে পরিণত হয়েছে, সেই জন্য বচ ধাতু যোগ তি প্রত্যয় হয়ে গেছে কি উক্তি। বচ ধাতু যোগ তি প্রত্যয় হয়ে গেছে কি উক্তি। ঠিক এরকম ভাবে আমরা মুচ ধাতু যোগ তি প্রত্যয় হয়ে যাবে কি মুক্তি। আবার ভজ ধাতু যোগ তি প্রত্যয় হয়ে যাবে কি
ভক্তি, এখানে বর্গীয় জ কয়ে পরিণত হয়ে গেছে। তাহলে চ এবং বর্গীয় জ এর স্থলে ক রূপ লাভ করবে। শিক্ষার্থীরা, এবারে আমরা আরেকটি নিয়ম যাই। এটিকে আমরা বলছি নিপাতনে সিদ্ধ কিছু নিয়ম। যেমন বৈ ধাতু যোগ তি প্রত্যয় হয়ে গেছে কি গীতি। এগুলো কোনো নিয়মের মধ্যে পড়ছে না, সেজন্য এগুলোকে আমরা কি বলছি নিপাতনে সিদ্ধ। আবার এরকম হতে পারে সিদ্ধ ধাতু যোগ তি প্রত্যয় হয়ে গেল কি সিদ্ধি। এবারে পরের নিয়মে আসি, সেটি হচ্ছে তব্য ও অনিয় প্রত্যয়। তব্য ও অনিয় প্রত্যয় সংস্কৃত ভাষার নিয়মে বলা হয়েছে কর্ম এবং ভাববাচ্যের পরে, কর্ম এবং ভাববাচ্যের ধাতুর পরে তব্য এবং অনিয় প্রত্যয় হয়। কর্মবাচ্য ও ভাববাচ্যের ধাতুর পরে তব্য এবং অনিয় প্রত্যয় হয়। আমরা একটু খেয়াল করি। যেমন ক্রি ধাতু, সংস্কৃত ক্রি ধাতু যোগতব্য প্রত্যয় হয়ে গেছে কি কর্তব্য। তাহলে আমি কি বললাম, কর্ম ও ভাববাচ্যের ধাতুর পরে তব্য ও অনিয় প্রত্যয় হয়। ঠিক আমরা আরেকটু খেয়াল করি। এখানে ক্রি ধাতু, প্রকৃতির চিহ্ন ক্রি ধাতু যোগ অনিয় প্রত্যয় হয়ে গেছে কি করণীয়। ক্রি ধাতু যোগ অনিয় প্রত্যয় হয়ে গেছে কি করণীয়। ঠিক এরকম ভাবে আমরা আরো করতে পারি উদাহরণ। যেমন পঠ ধাতু যোগ তব্য প্রত্যয় হয়ে গেছে কি পঠিতব্য। দা ধাতু যোগতব্য প্রত্যয় হয়ে যাবে কি দাতব্য। এবারে আমরা আসি পরের নিয়মে, সেটি হচ্ছে ত্রিচ প্রত্যয়। ত্রিচ প্রত্যয় যুক্ত করে আমরা কিভাবে সংস্কৃত কৃত প্রত্যয় তৈরি করতে পারি সেটি আমরা একটু খেয়াল করি। বলা হয়েছে সংস্কৃত ভাষার নিয়মে বলা হয়েছে ত্রিচ প্রত্যয়ে চ ইট চলে যাবে, শুধুমাত্র ত্রি থাকবে। ত্রিচ প্রত্যয়ে চটা ইট চলে যাবে, শুধুমাত্র ত্রি থাকবে এবং প্রথমার এক বচনে ত্রি এর জায়গায় তায়ে রূপ লাভ করবে। প্রথমার এক বচনে ত্রি স্থলে তা হবে। যেমন আমরা একটু খেয়াল করি। যেমন দা যোগ ত্রিশ হয়ে গেছে কি দা যোগ ত্রিশ প্রত্যয়। আমি বলেছি যে চটা ইট চলে গেছে, তাহলে দা যোগ ত্রি হলো এবং ত্রি এর পরিবর্তে প্রথমার এক বচনে ত্রি এর পরিবর্তে তায়ে রূপ লাভ হয়েছে, সেই জন্য আবার দা ধাতু যোগ তা প্রত্যয় হয়ে গেছে কি দাতা। তাহলে এটি হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। এটি হয়ে গেছে কি সংস্কৃত কৃত প্রত্যয়। ঠিক এরকম ভাবে আমরা আবার করতে পারি ক্রি ধাতু যোগ ত্রিচ প্রত্যয় হয়ে যাবে কি ক্রেতা। এবারে আমরা কিছু বিশেষ নিয়ম দেখি। বিশেষ নিয়মের মধ্যে রয়েছে নক প্রত্যয়। নক প্রত্যয়, এই নক প্রত্যয়ের মূর্ধন্য ইট চলে যাবে, থাকবে শুধু অ। নক প্রত্যয়ের মূর্ধন্য ইট চলে যাবে বা বাদ চলে যাবে, শুধু থাকবে অ। যেমন আমরা একটু খেয়াল করি। পুঁজি ধাতু যোগ নক প্রত্যয় হয়ে গেছে কি পূজক। পুঁজি ধাতু যোগ নক প্রত্যয় হয়ে গেছে কি পূজক। আবার বলা হয়েছে পুঁজি ধাতু যোগ নক প্রত্যয়। এখানে কিন্তু বলা হয়েছে যে নক প্রত্যয় যদি পরে থাকে তাহলে নিজন্ত ধাতুর ইকারের লোপ পাবে। নক প্রত্যয় পরে থাকলে, নক প্রত্যয় যদি পরে থাকে তাহলে নিজন্ত ধাতুর ইকারের লোপ পাবে। ঠিক সেরকম হয়ে গেছে কি পুঁজি ধাতু যোগ নক প্রত্যয়, এখানে ইকারের লোপ পেয়ে এখানে হয়ে গেছে কি পূজক। আর আরেকটি নিয়ম, সেটি হচ্ছে নক প্রত্যয় থাকলে নক প্রত্যয়ের ন ইট চলে যাবে এবং থাকবে অক প্রত্যয়। যেমন আমরা যদি বলি পঠ ধাতু যোগ নক প্রত্যয় হয়ে যাবে কি পঠ ধাতু যোগ নকের
মূর্ধন্য ই চলে যাবে, বাদ চলে যাবে, তার পরিবর্তে হয়ে যাবে অক প্রত্যয়, অর্থাৎ এখানে হয়ে যাবে পঠ ধাতু যোগ অক প্রত্যয় সমান হয়ে যাবে কি পাঠক। এবং এখানে মূল যে স্বর, সেই মূল স্বরের বৃদ্ধি হয়ে অ এর স্থানে আতে রূপ নিয়ে পাঠকে পরিণত হয়েছে। এখানে মূল স্বরের বৃদ্ধি হয়ে অ এর জায়গায় আ রূপ নিয়েছে এবং হয়ে গেছে কি পাঠক আকারে পরিণত হয়ে গেছে। এবারে নক প্রত্যয়ের আরেকটি নিয়ম, আমরা বিশেষ নিয়মের মধ্যে পড়ছি এটি, সেটি বলছে যে আকারান্ত ধাতুর পরে, নক প্রত্যয়ের বেলায় আকারান্ত ধাতুর পরে যদি নক প্রত্যয় থাকে তাহলে ধাতুর শেষে অন্তস্থ আসে। আকারান্ত ধাতুর পরে যদি নক প্রত্যয় থাকে তাহলে ধাতুর শেষে অন্তস্থ আসে। আমরা একটু খেয়াল করি বোর্ডের দিকে শিক্ষার্থীরা, যেমন বি পূর্বক, বি হচ্ছে একটি উপসর্গ ধা, অর্থাৎ আকারান্ত, আমি নিয়মে বলেছি কি আকারান্ত ধাতু, এখানে ধা হচ্ছে আকারান্ত ধাতু, এরপরে যদি নক প্রত্যয় আসে তাহলে কি হবে, এই নক প্রত্যয় আসলে ধাতুর পরে একটি অন্তস্থ আসবে, ধাতুর শেষে একটি অন্তস্থ আসবে। তাহলে বি পূর্বক ধা ধাতুর সাথে বি উপসর্গ, বি পূর্বক ধা ধাতুর সাথে নক প্রত্যয় যুক্ত করে নতুন শব্দ কি গঠিত হয়েছে, বিধায়ক। এটি হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। ঠিক একই রকম করে আমরা দা ধাতু যোগ নক প্রত্যয় হয়ে যাবে কি দায়ক। এবারে আমরা আসি ঘন প্রত্যয়। এই ঘন প্রত্যয় যুক্ত করে আমরা কিভাবে সংস্কৃত কৃত প্রত্যয় তৈরি করতে পারি আমরা একটু খেয়াল করি। বলা হয়েছে ঘন প্রত্যয়ের ঘ এবং মূর্ধন্য ইট চলে যাবে, অর্থাৎ বাদ চলে যাবে, শুধু থাকবে জফলা, শুধু থাকবে জফলা, এবং কর্ম ও ভাববাচ্যে কেবল ঘন প্রত্যয় হয়। কর্ম এবং সংস্কৃত নিয়মে কর্ম ও ভাববাচ্যে ঘন প্রত্যয় হয়। যেমন আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি শিক্ষার্থীরা, ক্রি ধাতু, এখানে ক্রি ধাতু যোগ ঘন প্রত্যয় হয়ে গেছে কি কার্য। তাহলে ক্রি ধাতু ঘন প্রত্যয় ঘ এবং মূর্ধন্য বাদ চলে গেছে, শুধুমাত্র থেকেছে কি জফলা, এবং জফলা আবার পরবর্তীতে শুধু রেফে পরিণত হয়ে হয়েছে কি কার্য। তাহলে ক্রি ধাতু ঘন প্রত্যয় হয়ে গেছে কি কার্য, এটি হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। ঠিক একই রকম করে আমরা যদি বলি ধি ধাতু যোগ ঘন প্রত্যয় হয়ে যাবে কি ধার্য। তাহলে এগুলো হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। এরপরে আমরা পরের নিয়মে চলে যাই, সেটি হচ্ছে মিন প্রত্যয়। সংস্কৃত নিয়মে বলা হয়েছে মিন প্রত্যয়ের মূর্ধন্য বাদ চলে যাবে, থাকবে ইন, এবং ইন পরবর্তীতে আবার দীর্ঘইকারে পরিণত হবে। মিন প্রত্যয়ের মাধ্যমে আমরা সংস্কৃত কৃত প্রত্যয় দিয়ে যখন শব্দ গঠন করব তখন মিন প্রত্যয়ের ন বাদ চলে যাবে, থাকবে ইন, এবং ইন পরবর্তীতে দীর্ঘইকারে পরিণত হবে। যেমন আমরা একটু খেয়াল করি, গ্রহ ধাতু, এটি প্রকৃতির চিহ্ন, এটি সংস্কৃত ধাতু গ্রহ ধাতু যোগ মিন প্রত্যয়। এই মিন প্রত্যয়ে ন কি হয়েছে, ন ইট চলে গেছে, এবং থাকছে কি দীর্ঘ, থাকছে কি ইকার, থাকছে কি ইন। তাহলে মি ন উঠে গেছে, তাহলে ইন থাকলো, এই ইন আবার পরবর্তীতে দীর্ঘিকারে পরিণত হয়ে গেছে কি গ্রাহী। তাহলে গ্রহ ধাতুর সাথে মিন প্রত্যয় যুক্ত করে আমরা নতুন শব্দ পেলাম গ্রাহী। এটি হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ। ঠিক এরকম করে আমরা আরো তৈরি করতে পারি, পা ধাতু যোগ মিন প্রত্যয় হয়ে যাবে কি পাই। এবারে আমরা পরের নিয়মে চলে যাই, সেটি হচ্ছে ইন প্রত্যয়। ইন প্রত্যয় দিয়ে আমরা কিভাবে
সংস্কৃত কৃত প্রত্যয়ের মাধ্যমে আমরা কিভাবে নতুন শব্দ করতে পারি। ইন প্রত্যয়ের সংস্কৃত নিয়মে বলা হয়েছে ইন প্রত্যয়ের দীর্ঘইকার হয়, ইন প্রত্যয়ের দীর্ঘইকার হয়। যেমন আমরা একটু খেয়াল করি, শ্লোম ধাতু যোগ ইন প্রত্যয় হয়ে গেছে কি শ্লোমী। ইন প্রত্যয়ে কি থাকে, ইন প্রত্যয়ে দীর্ঘইকার থাকে, তাহলে শ্লোম ধাতু যোগ ইন প্রত্যয় হয়ে গেছে কি শ্লোমী। এবারে আমরা পরবর্তী নিয়মে যাই, সেটি হচ্ছে অল প্রত্যয়। বলা হয়েছে অল প্রত্যয়ের ল ই চলে যায়, অর্থাৎ বাদ চলে যায়, থাকে অ। যেমন আমরা একটু উপরের দিকে খেয়াল করি, উদাহরণ সংস্কৃত জি ধাতু যোগ অল প্রত্যয় হয়ে গেছে কি জয়, এখানে লটা ই চলে গেছে, জি ধাতু যোগ অল প্রত্যয় যুক্ত করে তৈরি হয়েছে কি জয় শব্দটি। ঠিক এরকম করে খি ধাতু যোগ অল প্রত্যয় হয়ে যাবে কি ক্ষয়। এবারে আমরা কিছু কৃদন্ত বিশেষণ গঠনে, এবারে আমরা কৃদন্ত বিশেষণ গঠনে কিছু কৃত প্রত্যয় দেখব। যেমন ইষ্ণু প্রত্যয়, ইষ্ণু প্রত্যয় দিয়ে আমরা কিভাবে নতুন শব্দ তৈরি করতে পারি। যেমন আমরা একটু খেয়াল করি বলে দিকে, চল ধাতু যোগ ইষ্ণু প্রত্যয় হয়ে গেল কি চলিষ্ণু। এটি হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, ইষ্ণু প্রত্যয় যুক্ত করে এটি তৈরি হয়েছে। ঠিক এইভাবে ক্ষয় ধাতু যোগ ইষ্ণু প্রত্যয় হয়ে যাবে কি ক্ষয়িষ্ণু। এবারে আমরা পরের নিয়মে যাই, সেটি হচ্ছে বর প্রত্যয়। বর প্রত্যয় যোগ করে আমরা কিভাবে সংস্কৃত কৃত প্রত্যয়ের মাধ্যমে নতুন শব্দ গঠন করতে পারি, সেটি আমরা একটু খেয়াল করি বোর্ডের দিকে। যেমন ইস ধাতু যোগ বর প্রত্যয়, ইস ধাতু যোগ বর প্রত্যয় হয়ে গেছে কি ঈশ্বর, হয়ে গেছে কি ঈশ্বর। ঠিক এরকম ভাবে ভাস ধাতু যোগ বর প্রত্যয় হয়ে যাবে কি ভাস্বর। এ হচ্ছে নিয়ম। এরপরে আমরা আরেকটি নিয়মে যাই, সেটি হচ্ছে র প্রত্যয়ের মাধ্যমে আমরা কিভাবে সংস্কৃত প্রত্যয় যুক্ত করে নতুন শব্দ গঠন করতে পারি, আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। যেমন র প্রত্যয়ের মাধ্যমে র প্রত্যয় যুক্ত করে, যেমন আমরা যদি লিখি নম ধাতু যোগ র প্রত্যয় হয়ে গেল কি নম্র, হয়ে গেল কি নম্র। এটি র প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে নতুন শব্দ, এটি হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। এবারে আমরা আরেকটি নিয়মে চলে যাই, সেটি হচ্ছে ঘং প্রত্যয়। ঘং প্রত্যয় নিয়মে বলা হয়েছে কৃদন্ত বিশেষ্য গঠনে এটি ব্যবহার হয়। এই ঘং প্রত্যয়ের ঘঞ প্রত্যয়ের ঘ এবং ঞ এ দুটো বাদ চলে যায়, থাকে কি অ থাকে। তাহলে ঘঞ প্রত্যয়ের ঘ এবং ঞ বাদ চলে যায়, থাকে শুধু অ। তাহলে আমরা যদি এরকম বলি যে বস ধাতু যোগ ঘঞ প্রত্যয় হয়ে যাবে কি বাস, বস ধাতু যোগ ঘঞ প্রত্যয় হয়ে যাবে কি বাস। শিক্ষার্থীরা এরকম ভাবে ত্যাজ ধাতু যোগ ঘঞ প্রত্যয় হয়ে যাবে কি ত্যাগ, পচ ধাতু যোগ ঘঞ প্রত্যয় হয়ে যাবে কি পাক। শিক্ষার্থীরা আমি এতক্ষণ সংস্কৃত কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করছিলাম। সংস্কৃত কৃত প্রত্যয়ের কিছু নিয়ম, সেই নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবারে প্রত্যয়ের ক্ষেত্রে, কৃত প্রত্যয়ের ক্ষেত্রে বা প্রত্যয়ের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে তোমরা একটু খেয়াল করো, যে কৃত প্রত্যয়ের প্রদত্ত শব্দ দ্বারা আমরা সবসময় কাজ বুঝব। কৃত প্রত্যয়ের শব্দ দ্বারা কিভাবে কাজ বোঝাবে, কারণ কৃত প্রত্যয়ের শব্দটি গঠিত হয় ধাতুর সঙ্গে। কারণ কি কৃত প্রত্যয়ের যে শব্দ, সেই শব্দটা গঠিত হয় সবসময় ধাতুর সঙ্গে প্রত্যয় যোগে, ধাতুর সঙ্গে প্রত্যয় যোগে। আর ধাতু হচ্ছে ক্রিয়ার মূল, ধাতু হচ্ছে কি ক্রিয়ার মূল। তাহলে ক্রিয়া দ্বারা আমরা কি বুঝছি, ক্রিয়া দ্বারা আমরা কাজ করা বোঝাচ্ছি। যেমন পড়া চলা দিয়ে কোনো কাজ
বোঝাচ্ছে। তাহলে এইরকম কাজ বোঝালে সহজেই কিন্তু আমরা প্রদত্ত শব্দটিকে কৃৎ প্রত্যয় হিসেবে চিহ্নিত করতে পারি। সহজেই আমরা প্রদত্ত শব্দটিকে কৃৎ প্রত্যয় হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে কৃৎ প্রত্যয় শব্দটি যখন বিশ্লেষণ করা হয়, কৃৎ প্রত্যয়ের শব্দটি যখন বিশ্লেষণ করা হয় তখন প্রকৃতিটি অবশ্যই ধাতু হবে এবং ধাতুর সঙ্গে প্রকৃতির চিহ্ন থাকবে। ধাতুর সঙ্গে প্রকৃতির চিহ্ন থাকবে। ধাতু অর্থ যুক্ত হবে কিন্তু ভাষায় এদের ব্যবহার থাকবে না। ধাতু অর্থ যুক্ত হবে কিন্তু ভাষায় এদের ব্যবহার থাকবে না। যেমন আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি, আমরা লিখব গম ধাতু, ক্রি ধাতু, এগুলোর অর্থ আছে কিন্তু ভাষায় এদের স্বাধীন প্রয়োগ নেই, স্বাধীন ব্যবহার নেই। এই যে গম ধাতু, গম ধাতু সংস্কৃত ভাষায় এই গম ধাতুর অর্থ হচ্ছে যাওয়া। তাহলে এই ধাতুর অর্থ আছে কিন্তু এর স্বাধীন ব্যবহার নেই, এর ভাষায় স্বাধীন ব্যবহার নেই। আবার ক্রি ধাতু মানেও কিন্তু সংস্কৃত ভাষায় ক্রি ধাতু মানে করা, কিন্তু এগুলো কোনো ভাষায় স্বাধীন ব্যবহার নেই। এবারে আমরা সংস্কৃত কৃৎ প্রত্যয়ের নিয়ম নিয়ে আলোচনার সময় অনেকবার ইফ কথার ব্যবহার করেছি। তাহলে ইফটা কি? বলা হয়েছে প্রত্যয়ের সঙ্গে বাড়তি কিছু বর্ণ থাকে, প্রত্যয়ের সঙ্গে বাড়তি কিছু বর্ণ থাকে যেটি ধাতু বা প্রত্যয়ের সঙ্গে যুক্ত হয়। এই বাড়তি অংশ যা লোপ পায় তাকেই আমরা ইফ বলে থাকি। এই বাড়তি অংশ যা লোপ পায় তাকেই আমরা ইফ বলে থাকি। যেমন আমরা যদি বলি যে গম ধাতু যোগ একত প্রত্যয় হয়ে যাবে কি গত, তাহলে এখানে একত প্রত্যয়ের ত গম ধাতুর সাথে যুক্ত হয়েছে আর ইফ গেছে কোনটা? ইফ গেছে ক। একত প্রত্যয়ের ত গম ধাতুর সাথে যুক্ত হয়েছে আর ক ইফ চলে গেছে। তাহলে শিক্ষার্থীরা আমরা এতক্ষণ সংস্কৃত কৃৎ প্রত্যয় কিভাবে গঠন করব, সংস্কৃত কৃৎ প্রত্যয়ের মাধ্যমে কিভাবে আমরা নতুন শব্দ তৈরি করব সেই নিয়মগুলো জানলাম এবং কোন বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো নিয়েও আমরা আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবারে তোমরা ঝটপট খাতা কলম নিয়ে বসে পড়ো, আমি আলোচনার প্রেক্ষিতে তোমাদের কিছু বাড়ির কাজ দিব, তোমরা লিখে নাও। প্রথম প্রশ্ন, মুক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি বা কি? মুক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি বা কি? উত্তর হবে মুচ ধাতু যোগ ইক্ত প্রত্যয়। মুচ ধাতু যোগ ইক্ত প্রত্যয়। আবার 2 নম্বর প্রশ্ন তোমরা খেয়াল করো, উক্ত এর প্রকৃতি প্রত্যয় কোনটি বা কি? উক্ত এর প্রকৃতি প্রত্যয় কোনটি বা কি? উত্তর হবে বচ ধাতুর সাথে একত প্রত্যয় করে উক্ত শব্দটি গঠিত হয়েছে। আমরা আলোচনায় পেয়েছি বচ ধাতু যোগ একত প্রত্যয় করে হয়েছে কি উক্ত শব্দটি গঠিত হয়েছে। তাহলে উক্ত এর প্রকৃতি প্রত্যয় কোনটি? বচ ধাতু যোগ একত প্রত্যয়। এবারে পরের প্রশ্নে আমরা যাই। প্রশ্নটি হচ্ছে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে কি বলে? প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে কি বলে? এতক্ষণ আমরা আলোচনায় জেনেছি তাকে কি বলে। এবারে পরের প্রশ্ন, দর্শন শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? দর্শন শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি বা কি? উত্তর হবে দৃশ ধাতু যোগ অনট প্রত্যয় করে তৈরি হয়েছে দর্শন। আর উত্তর হবে কি দৃশ ধাতু যোগ অনট প্রত্যয়। এবারে পরের প্রশ্নে যাই আমরা। কর্ম ও ভাববাচ্যের ধাতুর পর কোন প্রত্যয় হয়? কর্ম ও ভাববাচ্যের ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত হয়? আমরা আলোচনায় পেয়েছি তব্য ও অন্য প্রত্যয় যুক্ত হয়। তাহলে প্রশ্নটি কি? কর্ম ও ভাববাচ্যের ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত হয়? উত্তর হবে তব্য ও অন্য প্রত্যয় যুক্ত হয়। শিক্ষার্থীরা, আজ
এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।